লিওনার্দো দ্য ভিঞ্চি নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে তাই না? প্রতিভা, রেনেসা, মোনালিসা। কিন্তু এই যে কিংবদন্তি, এর আড়ালের আসল মানুষটা ঠিক কেমন ছিল? চলুন আজ সেই গল্পটার গভীরে যাওয়া যাক। আচ্ছা, লিওনার্দোকে নিয়ে আমাদের যে ধারণাটা আছে সেটা কি পুরোপুরি সত্যি? মানে অনেকেই তো তাকে শুধুই একজন নিখুঁত মহাজ্ঞানী হিসাবে দেখেন, কিন্তু তার জীবনের গল্পটা কিন্তু এর চেয়ে অনেক বেশি জটিল আর অনেক বেশি আকর্ষণীয়। দেখুন, একদিকে তাকে বলা হয় রেনেসা মানব, কিন্তু অন্যদিকে বাস্তবতাটা হল তিনি ছিলেন একজন অবৈধ সন্তান, যার অনেক কাজই অসমাপ্ত থেকে গেছে। মানে তার জীবনটা ছিল এই কিংবদন্তি আর কঠিন বাস্তবতার একটা অদ্ভুত মিশেল। আর ঠিক এটাই আমরা আজ খুঁজে দেখব। তো লিওনার্দোর এই প্রতিভা বুঝতে হলে আমাদের একটু তার ছোটবেলায় ফিরে যেতে হবে, কারণ তার জীবনের সীমাবদ্ধতাগুলোই কিন্তু তাকে অন্যদের থেকে একদম আলাদা করে দিয়েছিল। অবৈধ সন্তান হওয়ায় লিওনার্দোর জন্য সমাজের অনেক দরজাই কিন্তু বন্ধ ছিল। যেমন ধরুন, তিনি তার বাবার পেশায় যেতে পারেননি, বিশ্ববিদ্যালয়ে পড়ার তো কোনো সুযোগই ছিল না, এমনকি ল্যাটিন ভাষাও শিখতে পারেননি, যেটা কিনা সেই সময়ের জ্ঞানচর্চার মূল মাধ্যম ছিল। আর এই প্রাতিষ্ঠানিক শিক্ষা না পাওয়ার কারণেই লিওনার্দো বইয়ের চেয়েও বেশি শিখেছেন নিজের চোখ দিয়ে দেখে। প্রকৃতি, জলের চাকার মতো সাধারণ সব যন্ত্র, তার চারপাশের জগৎ, এগুলোই ছিল তার ক্লাসরুম। মানে তার শেখার পদ্ধতিটা ছিল পুরোপুরি অভিজ্ঞতার উপর নির্ভর করে। আচ্ছা, এবার আসা যাক ফ্লোরেন্সে। এখানেই লিওনার্দো তার নিজে নিজে শেখা বহুমুখী দক্ষতাকে কাজে লাগান, আর কাজ করেন মেদিচি আর ফোর্জার মতো তখনকার দিনের সবথেকে ক্ষমতাশালী পৃষ্ঠপোষকদের জন্য। তার শিল্পী জীবনের শুরুটা হয়েছিল আন্দ্রেয়া দেল ভেরোক্কিওর ওয়ার্কশপে, আর সেটা কোনো সাধারণ আর্ট স্কুল ছিল না, ছিল একটা সত্যিকারের শিল্প কারখানা, যেখানে ছবি আঁকা থেকে শুরু করে ভাস্কর্য, কারুশিল্প, মানে সবই হতো। কিন্তু তিনি শুধু শিল্পীই ছিলেন না, একজন দক্ষ সঙ্গীত শিল্পীও ছিলেন। শোনা যায় তিনি নাকি ঘোড়ার মাথার মতো দেখতে একটা রূপোর লায়ার বাজিয়ে মিলানের ডিউকের দরবারকে একেবারে মুগ্ধ করে দিয়েছিলেন। এই গুণটাই তাকে সেখানে জায়গা করে নিতে সাহায্য করেছিল। আর এখানেই তার ইঞ্জিনিয়ারিং দক্ষতার পরিচয়টা পাওয়া যায়। মানে একদিকে তিনি ছবি আঁকছেন, সঙ্গীত চর্চা করছেন, আবার অন্যদিকে ডিউক ফর্জার জন্য যুদ্ধাস্ত্র ডিজাইন করছেন। বিশাল সব ক্যাটাপুল থেকে শুরু করে সাঁজোয়া ট্যাঙ্কের প্রাথমিক নকশা পর্যন্ত। তার এই বহুমুখী প্রতিভাটার সত্যি অবাক করার মতো, তাই না? লিওনার্দোর প্রতিভার একটা অদ্ভুত দিক ছিল তার অস্থির মন। মানে তিনি একদিকে যেমন অসাধারণ সব সৃষ্টির পরিকল্পনা করতেন, তেমনি অন্যদিকে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে অধুরা রেখে দিতেন। এটা কিন্তু একবার দুবার হয়নি, এটা ছিল তার একটা স্বভাবের মতো। যেমন ধরুন, স্যান বার্নার্ডো চ্যাপেলের জন্য পাওয়া তার প্রথম কমিশনটাই তিনি ছেড়ে দেন। তারপর অ্যাডোরেশন অফ দ্য ম্যাজির মতো বিখ্যাত ছবি অসমাপ্ত রেখে মিলানে চলে যান। এমনকি বিশাল ফোর্জা ঘোড়ার মূর্তিটাও শেষ করতে পারেননি। তার পরীক্ষামূলক ফ্রেস্কো ব্যাটল অফ আঙ্গিয়ারির অবস্থাও একই হয়েছিল। মানে তার কৌতূহলী মন এক বিষয় থেকে আরেক বিষয়ে এত দ্রুত চলে যেত যে অনেক অসাধারণ শিল্পকর্ম কখনোই আলোর মুখ দেখেনি। তার সবচেয়ে বিখ্যাত কাজ দ্য লাস্ট সাপারের গল্পটাও কিন্তু তার এই পরীক্ষামূলক মানসিকতার একটা দারুণ উদাহরণ। নতুন কিছু করার চেষ্টায় তিনি ফ্রেস্কো আঁকার গতানুগতিক পদ্ধতি ব্যবহার করেননি। ভেজা প্লাস্টারের বদলে শুকনো দেয়ালে তেল রং আর টেম্পেরার এক নতুন মিশ্রণ ব্যবহার করেন। ফল কি হল? এই অসাধারণ শিল্পকর্মটা প্রায় শুরু থেকেই নষ্ট হতে শুরু করে। ভাবতে পারেন, আমরা আজকে যে দ্য লাস্ট সাপার দেখি, তার মাত্র 20% নাকি লিওনার্দোর নিজের হাতে আঁকা। তার একটা নিরীক্ষার ভুলের কারণে আমরা হয়তো মূল শিল্পকর্মটার আসল সৌন্দর্য কোনোদিনই পুরোপুরি দেখতে পাব না। এমনকি মোনালিসার বেলাতেও তার কাজের ধরনটা ছিল বেশ অদ্ভুত। বছরের পর বছর ধরে তিনি এই ছবিটা এঁকেছিলেন, কিন্তু যার জন্য এঁকেছিলেন তাকে কখনো ডেলিভারিই দেননি। একেবারে মৃত্যুর আগ পর্যন্ত ছবিটা নিজের কাছেই রেখেছিলেন। এটা যেন পেশাগত দায়িত্বের থেকেও বেশি তার ব্যক্তিগত একটা অবসেশন ছিল। তাহলে প্রশ্নটা হল, লিওনার্দোর আসল প্রতিভাটা ঠিক কোথায় ছিল? তার অসমাপ্ত শিল্পে, নাকি অন্য কোথাও? উত্তরটা, মজার ব্যাপার হল, লুকিয়ে আছে তার ব্যক্তিগত নোটবুকগুলোতে। তিনি ছিলেন একজন অগ্রগামী অ্যানাটমিস্ট। 30টিরও বেশি মানবদেহ ব্যবচ্ছেদ করে তিনি শরীরের ভেতরের গঠন যেভাবে এঁকেছিলেন, তা সেই সময়ের থেকে কয়েকশো বছর এগিয়েছিল। শুধু তাই না, তিনি মানুষের আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন, আর সেই স্বপ্ন থেকেই তার নোটবুকে এঁকেছিলেন প্যারাশুট আর উড়ন্ত যানের সব অবিশ্বাস্য নকশা। এমনকি পৃথিবীর গঠন নিয়েও তিনি ভেবেছেন। পর্বতের চূড়ায় সামুদ্রিক জীবাশ্ম কিভাবে এলো, এটা নিয়ে তার যে তত্ত্ব, সেটা তখনকার বিশ্বাসকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। তার এই নোটবুকগুলো ছিল আসলে তার কৌতূহলী মনের এক বিশাল জ্ঞান ভাণ্ডার।
তার নোটবুকের প্রায় 20,000 পৃষ্ঠা ছিল বলে ধারণা করা হয়। তার মধ্যে মাত্র 7,000 পৃষ্ঠা আজ টিকে আছে। একবার ভাবুন তো, যা হারিয়ে গেছে তাতে আরও কত অজানা জ্ঞান লুকিয়েছিল। এই কথাটি তার জীবনের দর্শনটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। তার কাছে শিল্প আর বিজ্ঞান দুটো আলাদা জিনিস ছিল না, দুটোই ছিল এই বিশ্বকে জানার আর বোঝার মাধ্যম। তিনি শিল্পকে বিজ্ঞানের মতোই সম্মানজনক একটা জায়গায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এটাই হল দ্য ভিঞ্চি প্যারাডক্স, মানে লিওনার্দোর জীবনের সীমাবদ্ধতাগুলোই ছিল তার সবচেয়ে বড় শক্তি। যেহেতু তিনি প্রথাগত শিক্ষা পাননি, তাই তাকে সবকিছু নিজের চোখে দেখে পর্যবেক্ষণ করে শিখতে হয়েছে। আর এই পর্যবেক্ষণের ক্ষমতাই তাকে সাধারণ শিল্পী থেকে অসাধারণ এক উদ্ভাবকে পরিণত করেছিল। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। লিওনার্দোর জীবন আমাদের এটাই শেখায় যে ব্যর্থতা আর ভুল আসলে উদ্ভাবনেরই একটা অংশ। তার গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে, আচ্ছা, ঝুঁকি না নিয়ে কি সত্যি বড় কিছু করা সম্ভব?